আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের সাথে যাদের ন্যূনতম পরিচয় আছে তারা অবশ্যই এই অঙ্ককে চেনো। অঙ্কটা কি বলে দেখো, একজন আরোহী ঘর্ষণহীনভাবে 500 মিটার পতিত হওয়ার পর প্যারাশুট খোলে, অর্থাৎ 500 মিটারের আগে সে প্যারাশুট খোলে নাই, সে ফ্রি ফলে পতিত হয়েছে এবং 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে পতিত হয় এবং লাস্টে ইনফো হচ্ছে ভূমিতে পড়ার পূর্বে তার বেগটা ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড এবং কোয়েশ্চেন হচ্ছে সে কতক্ষণ বাতাসে ছিল। আমরা একটু ভিজুয়ালাইজেশন করি যে এটা হচ্ছে আমাদের সেই প্লেন মানে উড়ন্ত বাহক, এই বাহক থেকে একজন যাত্রী বা একজন আরোহী ফ্রি ফলে পতিত হইল। তাহলে প্রথমে কি ঘর্ষণহীনভাবে 500 মিটার পতিত হয়েছে, ঠিক আছে। আমরা ধরে নিলাম এটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে এ পয়েন্ট, এই এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের 500 মিটার। তাহলে এই যে 500 মিটার সে পতিত হলো, এই 500 মিটার কিন্তু সে মুক্তভাবে পতিত হয়েছে, ঠিক আছে, কোনো প্রকার ঘর্ষণ ছাড়া। এই যে দেখো কোশ্চনে লেখা আছে কোনো প্রকার ঘর্ষণ ছাড়া, তার মানে এখানে কোনো বাতাসের বাধা নাই, সে মুক্তভাবে পতিত হয়েছে। আর একটা বস্তু যদি মুক্তভাবে পতিত হয় সে কিন্তু অভিকর্ষ স্তরণ অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড বেগে পতিত হয়। তার মানে এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে এ পয়েন্ট অর্থাৎ এতটুকুতে সে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে কিন্তু সেই পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হলো, এই বিন্দুতে আসার পর সে প্যারাশুটটা খুলে দিল। আর আমরা জানি প্যারাশুটটা খুলে দিলে কি হয়, তার যে গতিটা, তার যে বেগটা, সেটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যায়। আসলে বেগটা স্লো হয় না, স্লো হয় হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তাহলে এই যে এই পয়েন্টে যখন সে প্যারাশুট খুলে দিল, এরপর দেখো এখানে লেখা আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে সে পতিত হলো। তার মানে এ পয়েন্ট থেকে যখন সে ভূমি, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে এ পয়েন্ট থেকে ভূমিতে পড়ার সময় এই যে পথটুকু, এ পথে সে তার ত্বরণটা ছিল হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দন ছিল সেজন্য আমরা নেগেটিভ দেবো, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টের ইনফো হচ্ছে সে ভূমিতে পতিত হওয়ার পূর্বে সে 4 মিটার পার সেকেন্ড বেগে পড়ছিল, অর্থাৎ এই যে এখানে যখন সে পড়ছে ফাইনাল পয়েন্ট ভূমিতে বেজে, তখন তার বেগ ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের বের করতে হবে সে কতক্ষণ বাতাসে ছিল। এখন বাতাসে থাকার মানে সে এই যে এখান থেকে যখন লাফ দিছে, ঠিক আছে, জাম্প করছে সেখান থেকে একদম ভূমিতে এতটুকু, তাহলে এতটুকু পথে আমাদের সময়টা বের করতে হবে। খেয়াল করো এখানে প্রথম এই 500 মিটার পথ, সে 500 মিটার পথ কিন্তু সে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামছে, আবার এ থেকে বিতে যখন নামছে তখন সে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে নামছে। তার মানে এইখানের যে সময়টা আর এইখানের সময়টা সেটা কিন্তু এক হবে না। তাহলে এইখানের সময় এবং এইখানের সময় আমাদের আলাদা বের করতে হবে এবং সেটাকে পরে যোগ করে দিতে হবে। তো আমরা ধরে নিলাম যে এই যে এই পথটা, এই পথে তার যে সময়টা লাগছে সেটা হচ্ছে T1 এবং নিচের পথে তার সময়টা লাগছে হচ্ছে T2। আচ্ছা, তো এখন এই যে T1 পথে মানে এই পথে প্রথম পথে তার T1টা আমরা কীভাবে বের করব, দেখো এখানে উচ্চতা দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তারপরে হচ্ছে যে সময় আমরা বের করব। এখানে আদিবেগ কত, আদিবেগ 0, ঠিক আছে। তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এখানে এইচ হচ্ছে আমাদের 500, মানগুলো বসাই দিই, ইউ তো 0, তার মানে পুরো টার্মটা আমাদের 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে হাফ, তারপর হচ্ছে জি, আর টি তো আমরা বের করব। তাহলে জি এর ভ্যালু হচ্ছে আমরা জানি 9.8, তাহলে এখান থেকে টি এর একটা ভ্যালু আসবে। আচ্ছা, টি এর ভ্যালু কত আসে আমরা দেখি, টি এর ভ্যালু মোটামুটি আসবে হচ্ছে 10.10 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা টি এর ভ্যালু পাইলাম কিন্তু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের T1, এখন আমাদের T2 বের করলেই হচ্ছে। তাহলে T2 আমরা কীভাবে বের করবো, দেখো আমাদের কয়েকটা পদ্ধতি আছে T2 বের করার, কিন্তু তার আগে আমাদের এই যে এ পয়েন্টে অর্থাৎ এই 500 মিটার নামার পর তার বেগটা কত হয়েছে সে বেগটা কিন্তু বের করে নিতে হবে, নাহলে আমরা T2 করে কিন্তু বের করতে পারবো না। তাহলে এই বেগটা কীভাবে বের করবো, দেখো এখানে আদি বেগ হচ্ছে 0, তারপর হচ্ছে শেষ বেগ আমরা বের করব। এখানে ত্বরণ দেওয়া আছে, তোমার উচ্চতা দেওয়া আছে, যেটা দিয়ে খুশি তুমি সেটা দিয়ে বের করতে পারো। তো আমরা এভাবে বের করি। তো আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, মানে 2AS এর পরিবর্তে। তাহলে আমরা ভিটা বের করবো, ভি স্কোয়ার, ইউ তো 0, 2G এর মান আমরা জানি, আর 500 হচ্ছে H এর মান, ঠিক আছে। তাহলে এখান থেকে বেগ একটা বের হবে, বেগ বের হবে কত, এই পয়েন্টে যে বেগটা, সেই বেগটা বের হবে তোমার হচ্ছে মোটামুটি 98.99 মিটার পার সেকেন্ড। ভুল হতে পারে, একটু ক্যালকুলেশন তোমরা করে নিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই পয়েন্টের বেগ। তাহলে এই পয়েন্টের বেগ জানি আমরা, শেষ বেগ জানি আমরা, এখানে ত্বরণ জানি, তাহলে সময় বের করা খুবই ইজি। তো আমরা জানি যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, তাহলে এ এর মানে এখানে দেওয়া আছে কত, -2.5, তাহলে এটা হচ্ছে -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে শেষ বেগ, তাহলে এই পথের শেষ বেগ হচ্ছে 4, তাহলে 4 বসায় দিলাম। এবং ইউ হচ্ছে এই পথের আদিবেগ, তাহলে এই পথের যে আদিবেগটা সেটা কিন্তু 98.99, এই যে এইখানে এই পথটা শুরু হয়েছে, তাহলে এটা আমরা বসায় দিব হচ্ছে 98.99 ডিভাইডেড বাই টি। তো এখান থেকে একটা টি এর ভ্যালু পাবে, এটা হচ্ছে T2, ঠিক আছে। তাহলে T2টা কত হবে, T2টা মোটামুটি আসবে আমাদের হচ্ছে
0.89 আর কি, এরকম একটা আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের T2। তাহলে আমরা T1 পেয়েছি, T2 পেয়েছি, তাহলে আমরা দুইটা এখন যোগ করে দেবো। তাহলে সে কতক্ষণ বাতাসে ছিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে সে মোট বাতাসে ছিল হচ্ছে T = T1 + T2, দুইটা যোগ করবা, যোগ করে যেটা হবে সেটা সেকেন্ড অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। পরের কোয়েশ্চেন দেখো কি বলে, যে একটা হিটারের গায়ে 200 ভোল্ট 2400 ওয়াট এটা লেখা আছে। হিটারটি যদি আমরা 30 মিনিট ব্যবহার করি, মানে অর্ধেক আওয়ার আর কি, তাহলে ব্যবহার করলে কত টাকা বিদ্যুৎ বিল আসবে। খুবই বেসিক একটা অঙ্ক প্রবলেম, আমরা একটু সমাধান করে ফেলি। এখানে আর একটু ইনফো দেওয়া আছে, সেটা হচ্ছে প্রতি ইউনিটের দাম হচ্ছে 10 টাকা। এখন হচ্ছে আমরা এই অঙ্কটা করার পূর্বে খুব ছোট্ট একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে ইউনিটটা বলতে কী বোঝায়, যে আমরা এক ইউনিটকে আসলে কিভাবে প্রকাশ করতে পারি। 1 ইউনিট = এটাকে লেখা যায় হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু মূলত একটা কাজ। ওকে, কিলোওয়াট ঘন্টা, এটা কিন্তু কাজের একক। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো 1 ইউনিট = 1 কিলোওয়াট আওয়ার। তো আমরা যদি ইউনিট বের করতে চাই, তাহলে আমাদের যে কাজটা আসবে, কাজকে অবশ্যই আমাদের কিলোওয়াট আওয়ারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা কাজের যে মেইন ফর্মুলা সেটা কী ছিল। তাহলে আমরা জানি ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান হচ্ছে W/T, অর্থাৎ একক সময়ে কতটুকু কাজ সে করতে পারতেছে, এটাই হচ্ছে তার ক্ষমতা। তাহলে এখান থেকে আমরা W সমান লিখতে পারি PT। আচ্ছা, এখন পিটা কি, পি হচ্ছে ক্ষমতা। দেখো হিটারের গায়ে কিন্তু ক্ষমতাটা দেওয়া ছিল, ক্ষমতা কত, 2400 ওয়াট। আচ্ছা, তাহলে আমরা 2400 ওয়াট বসায় দেব, এবং রিমাইন্ড ইট, আমরা এখানে এককগুলো বসায় নেব। ঠিক আছে, এই অঙ্ক করার ক্ষেত্রে, বিদ্যুৎ বিল হিসাব করার ক্ষেত্রে আমরা অবশ্যই এককটা বসায় নেব, খুবই মানে সহজে আমরা শর্টকাটে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ইনটু টাইমটা কত, টাইম হচ্ছে 30 মিনিট, আমরা এখানে এরকমই বসাবো, 30 মিনিটই বসাবো। তাহলে এটা হচ্ছে 30 মিনিট। তো আচ্ছা, এখন দেখো তো, যে আমরা যদি ইউনিট বের করতে চাই, তাহলে আমাদের লাগবে হচ্ছে কিলোওয়াট, তার সাথে ঘন্টা গুণ। তাহলে এখানে আছে ওয়াট, তার সাথে মিনিট গুণ। তাহলে ওয়াটকে আমরা কিলোওয়াটে নেব, আর মিনিটকে আমরা ঘন্টায় নেব। তাহলে দেখো ওয়াটকে যদি আমরা কিলোওয়াটে নিতে চাই, তাহলে 2400 / 1000। ঠিক আছে, এটা হয়ে গেল কিলোওয়াট। আর এখানে 30 মিনিট আছে, তাহলে 30 / 60, এটা হয়ে গেল আমাদের আওয়ার। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, এটা আসবে 2.4 কিলোওয়াট, আর এটা আসবে হচ্ছে হাফ আওয়ার। তাহলে এটা ভাগ করলে আসবে 1.2 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লুর মান। তাহলে 1.2 কিলোওয়াট মানে কি, 1.2 কিলোওয়াট মানে হচ্ছে 1.2 ইউনিট। ওকে, যেহেতু 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 ইউনিটের দাম হচ্ছে 10 টাকা। তাহলে 1 ইউনিটের দাম যদি 10 টাকা হয়, তাহলে 1.2 ইউনিটের দাম হবে 1.2 × 10, দ্যাট ইজ 12 টাকা। এবং এটাই হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল। ওকে, পরের কোয়েশ্চেন কী বলে দেখো, একটা গিটারের তারের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, আর সেই তারের যে ভর হচ্ছে 25 কেজি। 25 কেজি একটা গিটারের তারের ভর হয়, জানতাম না। আচ্ছা, ধরে নিলাম এটা 25 কেজি। প্রশ্ন এরকম দেওয়া ছিল, কম্পাঙ্ক হচ্ছে 250 হার্টজ। এটা যদি হয়, তাহলে এই কন্ডিশনে সেই গিটারের তারটা টান কত, এই যে গিটারের তার যে টান অবস্থায় থাকে, সেই টানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে টেনশন অর্থাৎ টি এর একটা সম্পর্ক আছে, সেটা কীরকম ছিল, এই যে F = 1/12 T/μ√/। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির সাথে এই যে টান, এখানে টিটা হচ্ছে আমাদের টান, এটার সম্পর্ক। আচ্ছা, এখন দেখি সূত্রটার পরিচয় কী। পরিচয়, এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এফ হচ্ছে আমাদের 250 হার্টজ। এল কি, এল হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা, তারের দৈর্ঘ্য কত, 20 সেন্টিমিটার, মিটারে নেব আমরা। তাহলে 20 / 100, দ্যাট ইজ 0.2 মিটার। ওকে, আর টি আমাদের বের করতে হবে, তাহলে টিটা আমরা বের করব। আর এখানে মিউ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মিউ হচ্ছে, আমি একটু বলে নিই, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে অনেক সময় পরীক্ষায় আমরা এই ভরটাই বসাই দিই, কিন্তু হবে না। এখানে দেখো, এটা কিন্তু 20 সেন্টিমিটারের ভর, আমাদের লাগবে হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। ওকে, তাহলে আমরা কীভাবে বের করি দেখো, তাহলে 0.2 মিটারের ভর হচ্ছে আমাদের 25 কেজি। তাহলে 1 মিটারের যে ভরটা, সেটা হবে 25 / 0.2 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 মিটারের ভর, মানে একক দৈর্ঘ্যের ভর। ওকে, তাহলে এই যে ভরটা, এটাই হচ্ছে আমাদের মিউয়ের মান। ঠিক আছে, তাহলে মিউ = 25 / 0.2 কেজি পার মিটার। ওকে, তাহলে মিউয়ের মান আমরা জানি, এখান থেকে আমরা এল এর মান জানি, এফ এর মান জানি। আমরা যদি এখানে বসায় দিই,
তাহলে টি এর মানটা পেয়ে যাব। তাহলে টি এর মানটা মোটামুটি আসবে হচ্ছে 1.25 10⁶ নিউটন। ওকে, অনেক বিশাল একটা টার্ম থাকে। আচ্ছা, অঙ্কটা তো আমরা বুঝলাম, একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি আসলে ঘটনা কী ঘটে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের একটা গিটার। ওকে, যদি গিটার বাজাতে পারি না খুব ভালো। এটা হচ্ছে গিটার, এবং গিটারে দেখো আমাদের 6টা তার থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা তার, এটা একটা, এই 6টা তার থাকে। প্রত্যেকটা তারের আলাদা আলাদা নামকরণ আছে। এখন গিটারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে দেখো, গিটারের একটা মানে তারের যে কোনো একটা তার যদি তুমি কনসিডার করো, তাহলে একটা তারের এক প্রান্ত এই পাশে মানে এইখানে হুকে থাকে, আরেকটা প্রান্ত এই যে এই পাশে থাকে, দেখো এই যে এইখানে লাগানো থাকে। ঠিক আছে, তাহলে গিটারটির তারটা একটা টান টান অবস্থায় থাকে। তাহলে সেই টানের মানটা আমাদের বের করতে বলছে। তাহলে গিটারের তারের যে দৈর্ঘ্যটা, অর্থাৎ এইখান থেকে এইখানে যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে। এবং এই যে গিটারের তার, আমি বুঝলাম না গিটারের তারের ভর কীভাবে 25 কেজি হয়। ঠিক আছে, এই গিটারের তারের ভরটা কিন্তু দিয়ে দিছে। তাহলে আমাদের হচ্ছে যে বের করতে হবে যে টেনশনটা কত। আর ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে বের করব, তোমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিটেক্টর নামে একটা অ্যাপস আছে। ঠিক আছে, সেটা তুমি যদি গিটারের তার যদি এখানে ওই যে অ্যাপসটা রান করার পরে ওই গিটারের তার একটু বাজায় দাও, তাহলে কোন তারের কত ফ্রিকোয়েন্সি হচ্ছে সেটা কিন্তু ওখানে তোমরা দেখতে পাবা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো, খুবই ছোটো দেওয়া আছে হচ্ছে পারদের ওজন হচ্ছে 22, 100°C তাপমাত্রায় প্রতিটি অণুর বর্গমূল গড় বর্গবেগ, এই যে ভ্যালুটা সেটা কত। তাহলে বর্গমূল গড় বর্গবেগ সেটা কোনটা ছিল, বর্গমূল হচ্ছে রুট মেন্স স্কোয়ার সিআরএমএস বেগ। ঠিক আছে, তাহলে আমরা সিআরএমএস বেগের কিন্তু সূত্র জানি বেশ কয়েকটা। সিআরএমএস ইকুয়াল টু 3RT/m, এটা হচ্ছে আমাদের একটা সূত্র, বেসিক ফর্মুলা। তাহলে এখানে সবগুলো এসআই ইউনিটে বসাইতে হবে। তো এখানে দেখে আমাদের কী কী দেওয়া আছে, তাহলে প্রথমে মানে কী কী দেওয়া আছে না, কী কী আমাদের লাগবে। ঠিক আছে, ভর্তি পরীক্ষায় হয় কি যে আমাদের যেটা লাগবে তার থেকে এক্সট্রা ডাটা দেওয়া থাকে, যার কারণে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে এই ডাটা আমরা কোথায় ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা সূত্রের দিকে তাকাবো, সূত্রে কী কী লাগবে সেগুলো আমরা শুধু নেব, বাকিগুলো আউট। আচ্ছা, তাহলে সূত্র আর লাগবে, আর তো আমরা জানি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল মেবি। এটা এসআই ইউনিটে বসাইতে হবে এখানে। টেম্পারেচার 100°C। ওকে, তাহলে এটা হচ্ছে 100কে আমরা কেলভিনে নেব, 273 দিয়ে যোগ করে দিলে কেলভিনে আসবে। আর এমটা লাগবে। এখন এইখানে তো একটা ওজন দেওয়া আছে, কিন্তু এই এমটা কিন্তু এই ওজন না, এই এমটা হচ্ছে আণবিক ভর বা মানে কি বলে পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে পারদের ক্ষেত্রে পারমাণবিক ভর কত, পারদ কত নাম্বার, পারদ আছে 80 নাম্বারে। ঠিক আছে, তাহলে পারদ Hg, হ্যাঁ, এটা আছে 80 নাম্বার, এবং যে ভরটা এটা মোটামুটি হচ্ছে 200 এর কাছাকাছি, 200.15 এতটুকু এইরকম। আচ্ছা, এই ভরটা কিন্তু গ্রাম এককে। ঠিক আছে, ওই যে কার্বনের সাথে কম্পেয়ার করে যেটা দেওয়া হয় সেই এককে, কিন্তু এই এমটা এখানে বসাইতে হবে কেজিতে। এটা মাথায় রাখবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু কেজিতে হবে। ঠিক আছে, এটা কেজিতে বসাইতে হবে, কারণ আমরা এটাই সবচেয়ে বেশি ভুল করি এই আরএমএস বেগ ব্যবহার মানে বের করার ক্ষেত্রে। তাহলে এমটা অবশ্যই আমাদের কেজিতে প্রকাশ করতে হবে। তাহলে এম এর ভ্যালু 200.15, সেটাকে আমরা কেজিতে নিব। তাহলে এম ইকুয়াল টু 200.15 ইন্টু 10⁻³ মানে 1000 দ্বারা ভাগ করে দিলাম এত কেজি। তাহলে সবগুলো বসায় দেবা, এখান থেকে আমরা সিআরএমএস বেগটা পেয়ে যাব। ওকে, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে 100°C তাপমাত্রার কোনো বস্তুকে হঠাৎ প্রসারিত করে এর আয়তন দ্বিগুণ করা হলে এর চূড়ান্ত তাপমাত্রা কত হবে, গামার ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো হঠাৎ মঠাৎ যখনই হবে, এই হঠাৎ মঠাৎ হইলেই সেটা হবে রুদ্ধতাপীয় বা অ্যাডিওবায়োটিক প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে আমাদের বেসিক ফর্মুলাটা কী ছিল, বেসিক ফর্মুলা হচ্ছে আমরা এটা সবাই জানি, PV⁻γ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এখানে দেখে আমাদের কী কী দেওয়া আছে, এখানে তাপমাত্রা দেওয়া আছে, ইনিশিয়াল তাপমাত্রা সেটা হচ্ছে 100°। তাহলে আমরা T1 ইকুয়াল টু 100 + 273 কেলভিন। ওকে, কেলভিনে নিয়ে নিলাম। আর যে আদি আয়তন, এখানে কিন্তু আয়তনের সাথে সম্পর্ক দেওয়া আছে, তাহলে আয়তনকে আমরা ধরলাম হচ্ছে ভি, প্রথম আয়তনটা। এখন সেখানে কি করছে, হঠাৎ প্রসারিত করে আয়তনটা দ্বিগুণ করা হয়েছে, তার মানে পরের যে আয়তনটা, সে আয়তনটা হবে হচ্ছে পূর্বেরটা ডাবল, তাহলে এটা হবে 2V। প্রথমটা যদি হয় 2, পরেরটা হবে 4, ডাবল করছি আমরা। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে, চূড়ান্ত তাপমাত্রাকে আমরা ধরে নিলাম হচ্ছে T2, এটা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে রুদ্ধতাপীয় ক্ষেত্রে এই যে মানে টি আর ভি তাপমাত্রার আয়তনের সাথে সম্পর্ক যে সূত্রটা, সেটা কী ছিল, সেটা হচ্ছে TV⁻⁻1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রগুলো আমরা প্রায়শই ভুলে যাই, দেখি এটা কই থেকে আসছে।
খুবই সোজা, আমাদের এই একটা ফর্মুলা আমরা মনে রাখবো তাহলেই হবে। তাহলে পিভি টু দি পাওয়ার গামা যদি কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টকে আমরা কে ধরলাম, এখন আমাদের এই যে পি এর জায়গায় লাগবে টি। ওকে, তো আমরা জানি হচ্ছে পিভি ইকুয়াল টু RT। ওকে, মানে আমরা এনটা কনসিডার করলাম না, এন হচ্ছে 1 মোল ধরে নিলাম। তাহলে এখানে আমরা পি এর পরিবর্তে কী লিখতে পারি, RT ডিভাইডেড বাই ভি। তাহলে পি এর যে মানটা এখানে বসায় দেয় একটু, তাহলে এটা হবে হচ্ছে RT ডিভাইডেড বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে কি আসলো, RT, এই যে ভিটা উপরে যদি নিয়ে যাই তাহলে হবে হচ্ছে ভি গামা -1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই যে আরটা আমরা একটু ওই পাশে পার করে দিই, তাহলে এই পাশে কী থাকে, টিভি গামা -1 ইকুয়াল টু কে বাই আর। আচ্ছা, এই যে ডান পাশটা তাকায় দেখো কি, এটাও কনস্ট্যান্ট, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে ডান পাশটা কনস্ট্যান্ট, তাহলে আমরা পুরো কনস্ট্যান্টই লিখতে পারি, গামা টু দি পাওয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই যে সূত্রটা আমরা মনে রাখবো। আরেকটা মনে রাখার বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমাদের জুয়েল ভাইয়া বলছিল, এটা টিভি অর্থাৎ টেলিভিশনের সাথে কম্পেয়ার করো, টিভি এর দর্শক একজন কম, গামা -1, এটা আমাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে এটা ওই মানে এভাবে মনে না রাখলেও সমস্যা নেই, কোনো কনফিউশন হলে পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট এটাতে আমরা বসাই দেবো। তাহলে আমরা কীভাবে লিখবো, T1 V1 গামা -1, T2 V2 গামা -1। ওকে, এখানে T1 এর মান দেওয়া আছে, V1 আর V2, এটা একটু কীভাবে করবো দেখো। তাহলে T1 আর V1টা আমরা ওই পাশে পার করে নিয়ে যাবো, তাহলে T2 ইন্টু V2 মাইনাস V1 টু দি পাওয়ার গামা -1, আমরা V1টাকে পাশে পার করে দিয়ে দিয়েছি। তাহলে T1 হচ্ছে এখানে আমাদের হচ্ছে 373, ঠিক আছে। T2 আমাদের বের করব, V2 হচ্ছে 2V, তাহলে ওপরে 2V বসাবো, নিচে V বসাবো, গামা হচ্ছে 1.4 -1, তাহলে যে VV কেটে যাবে, এখান থেকে আমাদের T2 বের হয়ে যাবে। ওকে, তাহলে T2 বের করে দেখবে, এটা মোটামুটি খুবই কম আসবে, মানে ডিগ্রিতে নিলে মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসবে। তো এত হিউজ পরিবর্তন কেন হলো, ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করি। যে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমরা হঠাৎ প্রসারিত করছি, সেটার যে তাপমাত্রা সেটা 10 ডিগ্রিতে নেমে আসছে। এত হিউজ পরিমাণ তাপমাত্রা কমার কারণ কি? আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে আমাদের হচ্ছে এটা হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বস্তুটা এটা, আর 10 ডিগ্রিতে তখন নেমে আসছে, তখন তো আয়তন ডাবল করে ফেলাইছি আমরা। তাহলে এটা ধরলাম আমরা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 100, এটা হচ্ছে 10। তো 100 ডিগ্রি সেলসিয়াসে এটা যেহেতু বদ্ধ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা মানে বদ্ধ আর কি, তো আমরা ধরে নিলাম এখানে 4টা অণু আছে, মানে এর যে ভিতর মলিকিউল 4টা আছে। তো এখানে যদি 4টা থাকে, বাইরে থেকেও প্রবেশ করতে পারবে না কিছু, ভিতর থেকে যাইতে পারবে না, তার মানে 10 ডিগ্রিতেও এখানে 4টা অণুই থাকবে। খেয়াল করো, অণুগুলো সবসময় কী করে, অণুগুলো সবসময় একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকলেই দৌড়াদৌড়ি মানে ছোটাছুটি শুরু করে। তাহলে ছোটাছুটি শুরু করার ফলে একজন আরেকজনের সাথে কিন্তু খুব ঘর্ষণ খায়, ঠিক আছে, এই ঘর্ষণের ফলে সেখানে কিন্তু তাপ উৎপন্ন হয়। তাহলে এই যে তখন 100 ডিগ্রি ছিল, তখন দেখো আয়তনটা ছোট ছিল, অর্থাৎ ছোটো একটা বাউন্ডারিতে তারা কিন্তু ছোটাছুটি করতেছিল। তো ছোটো বাউন্ডারিতে যদি কেউ ছোটাছুটি করে, অবভিয়াসলি একজনের সাথে আরেকজনের ঘর্ষণটা অনেক বেশি হবে, যার কারণে এখানে তাপমাত্রাটা অনেক বেশি থাকে। কিন্তু 10 ডিগ্রিতে দেখো আয়তন বাড়ায় দিছি, আমি জায়গা বাড়ায় দিছি, তারা দৌড়াদৌড়ি করার জন্য সুযোগ পাচ্ছে, মানে 3-4 বার দৌড়ানোর পর হয়তো একজনের সাথে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে, এই জন্য তাপমাত্রাটা এত কমে গেছে। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার। এখন সাবানের পৃষ্ঠটান দেওয়া আছে এখানে 26 × 10⁻², হলে বুদবুদ তৈরিতে আমাদের কৃতকাজটা হবে কত হবে? তা দেখো, পৃষ্ঠটানের সাথে কৃতকাজের সম্পর্ক কী ছিল? পৃষ্ঠটানের সাথে কৃতকাজের সম্পর্ক ছিল হচ্ছে W = T × ΔA, অর্থাৎ কতটুকু ক্ষেত্রফল বাড়লো। ওকে, তো এখন আমরা দেখি ক্ষেত্রফলটা কত বাড়ছে। টি এর ভ্যালু তো দেওয়াই আছে এখানে, তাহলে টি এর ভ্যালু এখানে হচ্ছে 26 × 10⁻²। আমাদের মেইন কেস হচ্ছে ক্ষেত্রফল কত বাড়লো। আচ্ছা, এখানে যেহেতু ইনিশিয়াল কোনো কন্ডিশন দেওয়া নাই, যে আগে ছিল 10 সেন্টিমিটার, পরে আমরা 20 সেন্টিমিটার করলাম, এরকম কোনো কন্ডিশন দেওয়া নাই, তাহলে আমরা ধরে নেব ইনিশিয়ালি বুদবুদটা ছিলই না, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, যে ইনিশিয়ালি বুদবুদ ছিল না, সেইখান থেকে আমরা একটা 20 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ তৈরি করছি। ওকে, তাহলে বুদবুদ কিন্তু একটা 3 ডাইমেনশনাল, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, 3 ডাইমেনশনাল কেন বলতেছি একটু পরে বুঝতে পারবা। তাহলে প্রথমে ছিলই না কিছু, মানে এখানে বুদবুদ ছিলই না, তাহলে এখানে যদি না থাকে তাহলে ইনিশিয়াল যে ক্ষেত্রফল সেটা হবে 0। আর এখানে যদি থাকে 20 সেন্টিমিটারের, তাহলে এটা যেহেতু একটা গোলক স্পেয়ার, আমি বললাম 3 ডাইমেনশনাল, তাহলে এখানকার যে ক্ষেত্রফলটা সেটা কত হবে 4πr², ঠিক আছে, 4πr²। এখানে আর হচ্ছে 20 সেন্টিমিটার, আমরা মিটারে নিয়ে নেব, তাহলে r = 20/100, এটা 0.2 আসবে। তাহলে এখান থেকে আমরা A2টা পেয়ে যাবো, তাহলে 4π 0.2 এতর উপর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের A2। ওকে,
তাহলে আমরা কি ডেলে যদি এটা বসাই দিই তাইলে হবে? হবে না, কারণ দেখো সাবানের পৃষ্ঠ কিন্তু দুইটা, তাই আমাদের কৃতকাজ কিন্তু দুইবার করতে হবে। একবার হচ্ছে যে এই পৃষ্ঠার জন্য, একবার হচ্ছে এই পৃষ্ঠার জন্য, ঠিক আছে? তো আমাদের যে A2টা, মানে যে A2টা, এটা কিন্তু দুইবার হবে। মানে প্রথমে ছিল না, পরে আমরা এই পাশে একটা লাগাই দিছি ক্ষেত্রফল, এই পাশে আরেকটা ক্ষেত্রফল লাগাই দিছি, তার মানে আমরা ক্ষেত্রফলটা দুইবার আছে। ওকে, তাহলে আমাদের কাজটা দুইবার করতে হবে। তাহলে এটা যদি W1 ধরি, পরেরটা যদি W2 ধরি, কাজ কিন্তু সেম হবে, ঠিক আছে? তাহলে ডাব্লুটা আলটিমেটলি হবে 2t ডেলে, এটা মাথায় রাখবা। তাহলে 2 ইন্টু পৃষ্ঠ যেহেতু দুইটা, 26 10⁻², আর ডেলে হচ্ছে A2 - A1, A2 হচ্ছে আমাদের 4 পাই 0.2 স্কোয়ার, 0.2-র উপর স্কোয়ার, আর A1টা হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে যেটা পাবা এটা হচ্ছে আমাদের জুল এককে আসবে কাজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটা মর্টারের শেল 250 মিটার পার সেকেন্ড, মানে মর্টারের শেল হতে 250 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে একটা যদি শেল ছোড়া হয়, তাহলে সেই শেলটা 500 মিটার উচ্চতা বিশিষ্ট একটা লক্ষ্যকে শেলটি কতক্ষণ পর আঘাত করবে, ঠিক আছে? আর আঘাত করার মুহূর্তে সে কত অনুভূমিক দূরত্বটা অতিক্রম করবে। তাহলে এখানে বেগ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, বোঝা যাচ্ছে এটা গতিবিদ্যা, প্রাসের অঙ্ক। তাহলে আমরা একটু প্রাসটা এঁকে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের XY অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের প্রাস। ওকে, তাহলে এই যে আদিবেগটা সেটা কত? সেটা হচ্ছে আমাদের 200 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের আদিবেগ। ওকে, আর কত কোণে ছাড়ছে? সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণে। এখানে মোটরটা বসানো, মোটর থেকে গুলি ছুটে গেছে। আচ্ছা, তো এখন তারপরে বলছে যে 500 মিটার উচ্চতা বিশিষ্ট একটা দেয়াল আছে, বা যেটাই থাক, লক্ষ্যবস্তু থাকতে পারে, বা 500 মিটার উপরে, মানে 500 মিটার দেয়ালের উপরে একটা শত্রু আছে, এনিমি আছে, এনিমিকে হিট করবে, হেডশট। ওকে, তাহলে এই যে এনিমিটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 500 মিটার। ওকে, এই যে উচ্চতা, এখানে সে হিট করবে, তাহলে এখান থেকে এতটুকু যাইতে কত সময় লাগবে, এটা আমাদের কোয়েশ্চেন। আর এখান থেকে এতটুকু যাইতে তার অনুভূমিক দূরত্বটা কত হবে, অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে কীভাবে আমরা করি দেখো, 60 ডিগ্রি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে বেগ তো একটা নির্দিষ্ট 2 ডাইমেনশনে আছে, তো আমরা এটাকে 1 ডাইমেনশনে ভেঙে ফেলবো, মানে উপাংশে ভাঙবো। ওকে, তাহলে 200, এইদিকে উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর এটা হবে হচ্ছে 200, আর cos 60 ডিগ্রি। ওকে, আর এই দিককার যে উপাংশ সেটা কত? এটা হচ্ছে 200 sin 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের VY। এখন আমাদের আরেকটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, সেটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এরা কিন্তু পরস্পর স্বাধীন। স্বাধীন কেন? তুমি যদি ক্যালকুলেশন এক্স অক্ষ নিয়ে করো, সেই সময় ওয়াই অক্ষ কোনো ঝামেলা করবে না, যখন ওয়াই অক্ষ নিয়ে করবা এক্স অক্ষ কোনো ঝামেলা করবে না। অর্থাৎ আমরা স্বাধীনভাবে দুইটা অক্ষের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন করতে পারবো। তো এখন স্বাভাবিকভাবে চিন্তা করো, গতিবিদ্যার যে মেইন রুলসগুলো সেগুলো কী ছিল, যে একটা বস্তুকে আমরা যদি এখানে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 500 মিটার উচ্চতা, তাহলে 500 মিটার উচ্চতা যাইতে কতটুকু সময় লাগবে এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি, তাই না? তাহলে এখানে আদিবেগ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এটাই তো, এটা 500 মিটার। ওকে, তাহলে আমরা কীভাবে এটা বের করবো দেখো তো। আমরা জানি যে তোমার হচ্ছে যে H = UT + ½ GT² ওকে, তাহলে এইচটা হচ্ছে আমাদের 500 মিটার। দেখো খেয়াল করো, এইচ হচ্ছে 500 মিটার, ইউ কত? ইউ কিন্তু আদিবেগ। আদিবেগ আমরা কিন্তু উচ্চতা এইদিকে বের করতেছি, ওয়াই অক্ষ, তার মানে সেই সময় এক্স অক্ষ চিন্তা করা যাবে না, বেগটা শুধুমাত্র ওয়াই অক্ষের নিতে হবে। তাহলে ওয়াই অক্ষের বেগ কত? VY। তাহলে আমরা সেটা লিখে ফেলি, VY, টিটা আমরা বের করব, প্লাস, তাহলে এটা ½ G, এটাও কিন্তু আমরা টিটা বের করব, সরি এখানে জি এর যে ডিরেকশন সেটা অন্য দিকে আর কি, মানে সবগুলো এইচটা উপরের দিকে, ইউটা উপরের দিকে, জিটা হচ্ছে একমাত্র নিচের দিকে, যেন জি এর আগে নেগেটিভ হবে। তো এইখান থেকে সব কিছু আমরা জানি, এইচটা জানি, ভি জানি, জি তো জানি, আমরা টিটা বের করতে পারবো। টি এর কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ আসছে, খেয়াল করো। তাহলে টি এর আমরা দুইটা মানে পাবো, মান পাবো। একটা হচ্ছে T1 পাবো হচ্ছে মোটামুটি কত 3.17 সেকেন্ড, এবং আরেকটা পাবো T2 পাবো হচ্ছে 32.17 সেকেন্ড। দুইটাই পজিটিভ, আমরা একটা নেগেটিভ করতে পারবো না, একটাকেও বাদ দিতে পারবো না কোনো শর্তে, যে এটা এত হওয়া সম্ভব না। তার মানে T 3 সেকেন্ডও হওয়া সম্ভব, 32 সেকেন্ডও হওয়া সম্ভব, কিন্তু অ্যান্সার কেন দুইটা আসলো? আচ্ছা খেয়াল করো, এখানে এই যে গুলিটা যখন বের হবে, ঠিক আছে, বের হওয়ার সময় এখানে একটা 500 মিটার উচ্চতা পাবে, এবং খেয়াল করো প্রাসটা শেষ হওয়ার সময় এই যে এখানে আস্তে আস্তে, তো আস্তে আস্তে কি এইরকম আরেকটা লাইন পাবে না? এখানে পাবে না? তাহলে এটাও তো 500 মিটার, এটা 500 মিটার না?
তাহলে এখানে যাইতে আর এইখানে যাইতে, কারণ যে কোনো জায়গায় থাকতে পারে লক্ষ্যবস্তু, এটাকে তোমাকে বলে দেয় না। 500 মিটার উচ্চতায় যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে আমরা দেখলাম প্রাসের যে গতিপথ, সেই গতিপথে 500 মিটার উচ্চতা বিশিষ্ট উচ্চতা দুইটা হওয়া সম্ভব, একটা হচ্ছে ইনিশিয়ালি, আরেকটা হচ্ছে ফাইনাল, মানে পড়ার সময়। ওকে, তাহলে এইখানে যে সময়টা এটা কিন্তু কম, তার মানে এটা হচ্ছে T1। তাহলে এই পথে যে সময়টা সেটা হচ্ছে T1, আর এইখানে হিট করার যে সময়টা সেটা হচ্ছে T2। ভেরি সিম্পল। তাহলে T1 পাইলাম, T2 পাইলাম। এখন কথা হচ্ছে এই দুটো আমাদের অ্যান্সার। ওকে, এই দুইটা অ্যান্সার। আরেকটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন হচ্ছে এটা কত অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। খুবই সোজা। তাহলে আমরা টাইম যেহেতু পেয়ে গেছি, আর এক্স অক্ষ বরাবর বেগটা কিন্তু সবসময় সমবেগ, কারণ এক্স অক্ষ বরাবর জি এর কোনো ইফেক্ট নেই, অর্থাৎ ত্বরণ নাই, মানে অবিকর্ষ ত্বরণ এক্স অক্ষ বরাবর কাজ করতে পারে না। হরাইজন্টালি কীভাবে কাজ করবে? অবিকর্ষ ত্বরণ তো আপ ডাউন করে, ঠিক আছে। তাহলে এই অক্ষ বরাবর আমরা সমবেগের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো ইউজ করতে পারবো। তাহলে সমবেগের মেইন ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, তাই না? তাহলে এস হচ্ছে এখানে দূরত্ব, ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। তাহলে এতটুকু সময় আমরা কীভাবে বের করবো দেখো তো। এই যে এতটুকু সময় মানে এতটুকু দূরত্বটা, তাহলে এটাকে S1 ধরলাম ইকুয়াল টু ভি, ভি হচ্ছে আমাদের Vx, আর এতটুকু দূরত্ব যাইতে আমাদের সময় লাগছে হচ্ছে T1। তাহলে সব জানি এখান থেকে S1 বের হবে, তাহলে S1টা আমরা এখান থেকে বের করে ফেলবো। আর এইখান থেকে এতটুকু, ঠিক আছে, খেয়াল করো, এইখান থেকে এতটুকু, এতটুকু কিন্তু আমাদের T2 টাইম লাগছে। তাহলে এটাকে আমরা ধরলাম S2 ইকুয়াল টু, এটাও Vx কারণ একই অক্ষ, তাহলে Vx এটা হচ্ছে T2। এখান থেকে আমাদের S2টা বের হবে। ওকে, আমাদের শেষ কোশ্চেন, আজকের শেষ কোশ্চেন। এটা হচ্ছে একটা মই খারাপভাবে রাখা আছে, যার ধাপ সংখ্যা হচ্ছে 800টি, ঠিক আছে। 80 কেজি ভরের একজন ব্যক্তি 30 সেকেন্ডে উঠতে চাইলে তাকে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে? এখানে প্রতিটা ধাপের দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। ওকে, তাহলে 800টা ধাপ, প্রত্যেকটা ধাপ হচ্ছে 20 সেন্টিমিটার। আমি জানি না, হয়তো কমান্ডো ট্রেনিং নিতে গেছে। ওকে, তাহলে আমরা মইটা আগে এঁকে ফেলি, আমাদের অঙ্ক করা দরকার, অঙ্কটা করে ফেলি, ঠিক আছে। ওকে, তাহলে এই ময়ে 800টা, মানে খারাপভাবে যেহেতু দেওয়া আছে, কোনো ধর ঝামেলা নাই, খারাপ মই, তরির মইগুলো আছে না ওই রকম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 800টা ধাপযুক্ত মই, প্রত্যেকটা ধাপের দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা দেখি যে মইয়ের যে উচ্চতা সেটা কত। তাহলে 800টা ধাপ, প্রত্যেক ধাপ হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিই তাহলে মিটারে আসবে, সেটা আসবে হচ্ছে 200 মিটার, মানে 200 মিটারের একটা মই, ভাবা যায়। ওকে, দেন আমাদের ক্ষমতা বের করতে হবে। তো ক্ষমতা আমরা কি জানি? ক্ষমতা হচ্ছে আমরা একক সময়ে কতটুকু কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে কাজকে আবার লেখা যায় হচ্ছে mgh ডিভাইডেড বাই টি। এম হচ্ছে আমাদের 80, জি হচ্ছে 9.8, টি তো জানি না, ও টি আছে তো 30, সরি এইচ হচ্ছে আমাদের 200 মিটার, টি হচ্ছে আমাদের 30 সেকেন্ড। তাহলে এখান থেকে পিটা বের হবে ওয়াটে। ওকে, তোমরা চাইলে কিলো ওয়াটে নিতে পারো, প্যারা নাই।